আমার স্বামী হঠাৎ করেই মারা গেছে, কিন্তু আমার থেকেও বেশি কান্নাকাটি করতেছে আমার ছোট বোন। কারণটা জানলে আপনি অবাক হবেন। যেদিন আমার স্বামীকে কবর দেওয়া হলো সেদিন ঢাকার আকাশটা অস্বাভাবিকভাবে ভারী ছিল। সকাল থেকেই মেঘ জমেছিল। জানাজার পর প্রচুর বৃষ্টি হয়েছিল, এমন বৃষ্টি যে কাউকে আশ্রয় দেওয়ার সুযোগটুকুও দেয়। সবাই সেদিন প্রচন্ড ভাবে ভিজে গিয়েছিল। আমি তো আর কবরস্থানের ভিতরে যেতে পারিনি, বাহিরে দাঁড়িয়েছিলাম একদম নিশ্চুপ ভাবে, এক হাতে কালো ছাতা আর ভাঙা মনটাকে শক্ত করার চেষ্টা। সব মিলিয়ে প্রায় 15 বছরের সংসার আমাদের। সবাই জানতো আমরা খুব ভালো দম্পতি। আমার নাম নাদিয়া আর আমার স্বামীর নাম ফয়সাল। সে একটি বেসরকারি কোম্পানিতে উচ্চ পদে চাকরি করত আর আমি একজন ফিন্যান্স ম্যানেজার। আর ঢাকায় আমাদের নিজস্ব একটা ফ্ল্যাট ছিল। সব মিলিয়ে আমাদের জীবনটা আকর্ষণীয় ছিল। আমার স্বামীর বয়স ছিল 42 বছর। কক্সবাজারে একটা প্রোগ্রামে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। সেটাই আমাকে সবাই বলেছিল। পাশে দাঁড়িয়েছে মিথিলা, আমার বোন। সে হাউমাউ করে কান্না করতেছে। হাউমাউ বললে ভুল হবে, একরকম চিৎকার করে কান্না করতেছিল। শুধু পারছিল না কবরের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়তে। চিৎকার করে একটা কথাই বলছিল, ফয়সাল ভাই আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছেন? আশেপাশের লোকজন সবাই হা করে তাকিয়ে দেখছিল আর ফিস করতেছিল, বউয়ের থেকে শালীর এত কান্না কিসের? কাহিনী কি? আমার মা শাহিদা বেগম কান্না করতে করতে বলছিল ও খুব নরম মনের মেয়ে, ও বড় বোনকে খুব ভালোবাসে। বড় বোনের এই সময়ে ও খুব ভেঙে পড়েছে আর তাই সে কান্না করছে। ওর কান্নাটা সহানুভূতি। আমি এখনো পর্যন্ত কিছুই করিনি। আমার মাথার ভিতরে একটা ঘটকা চলছে। যদি আমার স্বামী শুধুমাত্র অফিসের কারণে কক্সবাজার গিয়ে থাকে, তাহলে তার ব্যাগের ভিতরে ভিজা টি শার্ট, প্যান্ট, গামছা আর জুতোর ভেতরে এত বালি এলো কোথা থেকে? আমার পরিবারে আমি বরাবরই ছিলাম একজন দায়িত্বশীল মেয়ে। বাবা অবসরে আসার পরে সংসারে বড় বড় দায়িত্বগুলো আমিই পালন করতাম। আমার ছোট বোন ছিল অবুঝ মেয়ে। ও ছোটবেলা থেকেই গান, আড্ডা, ঘোরাফেরা এগুলোই ছিল ওর দুনিয়া। পড়াশোনায় তেমন তার মন ছিল না। 20 বছর বয়সে হঠাৎ সে গর্ভবতী হয়ে পড়ে, আর সেটা অবিবাহিত অবস্থায়। বাবার নাম কেউ জানে না, অথবা কেউ জানলেও মুখ খুলে না। একটা কথাই সবাই বলেছিল, দোষ করলে মেয়েটা করছে, বাচ্চাটা তো আর করে নাই। এরপর আর কি, ওর একটা ছেলে বাবু হয় আর ছেলের নাম রাখা হয় আয়ান। ওর জন্মের সমস্ত খরচ আমি দিয়েছিলাম, হাসপাতালের বিল, ডাক্তারের বিল, সবকিছু। এরপর সে যখন বড় হয় তখন তার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হওয়ার বিল, সবকিছুই। তাছাড়া তার খাওয়া দাওয়া, জামা কাপড় সবকিছুই আমি দেখতাম। মিথিলা যে মিরপুরের বাসায় ভাড়া থাকতো, সেই বাসার ভাড়াটাও আমি দিতাম। সবকিছুতেই আমার স্বামী আমাকে উৎসাহ দিত। সে আমাকে বলতো, তোমার বোন একা একটা মেয়ে, আহারে বেচারি, তুমি যদি তার পাশে না থাকো তাহলে কে থাকবে? আর আয়ান তো আমাদেরই ছিল। আমার স্বামী তো আয়ানকে অনেক বেশি ভালোবাসতো। কুলে নিয়ে যেত, আনতো, ক্রিকেট খেলতে যেত একসাথে। মাঝে মধ্যে বলতো, আল্লাহ আমাদেরকে সন্তান দেননি তো কি হয়েছে, আয়ানই আমাদের সন্তান। মাঝে মধ্যে বলতাম, আমার স্বামী কত ভালো মানুষ, ফেরেশতারাও তার কাছে হার মানে। সব ভেঙে গেল জানাজার 3 দিন পরে। ড্রয়িং রুমে ঘড়িটার শব্দ অস্বাভাবিকভাবে জোরে জোরে বাজছিল। আমরা সবাই সোফায় বসেছিলাম, আমি, বাবা, মা আর মিথিলা। আমাদের সামনে আইনজীবী। দেয়ালে আমার স্বামীর ছবিটা ঝুলছিল। এদিকে আইনজীবী কাগজে চোখ রেখে পড়ছিলেন, ফয়সাল রহমানের নামে 5 কোটি টাকার একটা জীবন বীমা রয়েছে। আমার বুকটা অজান্তেই যেন হালকা হয়ে গেল। 5 কোটি টাকা, অথচ আমিই জানতাম না। যাক বাবা, ভালোই হলো, জীবনের শেষ সময়টাতে অন্তত আমাকে চিন্তা করতে হবে না। কিন্তু আইনজীবী হঠাৎ করে আবার বলে উঠলেন, 2 বছর আগেই এই জীবন বীমার মালিক পরিবর্তন করা হয়েছে। ঘরের ভিতরের বাতাসটা যেন হঠাৎ করেই ভারী হয়ে গেল, যেন মনে হলো কেউ জানালা বন্ধ করে দিয়েছে। এই অর্থ সম্পূর্ণভাবে একটা ট্রাস্টে যাবে। ফয়সাল রহমানের বায়োলজিক্যাল পুত্র আয়ান রহমান এই ট্রাস্টের মালিক হবে। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালাম আয়ানের দিকে। 6 বছরের একটা বাচ্চা ছেলে আমার বোনের কোলে বসে আছে। তারপর আবার তাকালাম দেয়ালের ছবিটার দিকে। একই ঠোঁট, একই কপালের ভাঁজ, একই চেহারা। আমার বুঝতে আর বাকি রইল না। সত্যটা তখন এক নিমিষেই পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমি অন্ধ ছিলাম না, আমি তো শুধুমাত্র বিশ্বাস করেছিলাম। আয়ান ফয়সালের ছেলে। আমার কপাল থেকে ঘাম টপ টপ করে নিচে পড়ছে। মিথিলা তখন হাউমাউ করে কান্না করে উঠল। বাবা মাথা নিচু করে রাখলেন। আয়ান জন্মের পরে তোর স্বামীই বলেছিল তোকে যেন কিছুই না বলা হয়। কথাটা বললেন বাবা। মা চোখ মুছতে মুছতে বললেন, তোর তো কোনো সন্তান হয়নি, আর কোনোদিন হবেও না। তোর স্বামী বাবা হতে চেয়েছিল, আর আমরা তোর সংসারটা ভাঙতে চাইনি রে মা। আমার মাথার ভিতরে কে যেন সুইচ বন্ধ করে দিল। তাহলে 6 বছর ধরে আমি কি করলাম? নিজের টাকায় কেনই বা ওদের সংসার চালালাম? আমার চিকিৎসা, আমার অপারেশন সবকিছু বাদ দিয়ে আমি শুধু তাদের কথাই চিন্তা করে গেলাম। মিথিলা তখন বলে উঠল, ফয়সাল শুধু আমাকেই ভালোবাসত। কক্সবাজারে ও আমার সাথেই ছিল। আপু তোমাকে ও ডিভোর্স দিতে চেয়েছিল। ধীরে ধীরে থলির বিড়াল বেরিয়ে আসতে লাগলো। আমার স্বামী, আমার বোন, আমার বাবা মা। নাটক একটাই, আর আমি ছিলাম সেই নাটকের দর্শক। টিকিটের দাম ছিল নিজের জীবন। মিথিলা এবার সোজা হয়ে বসে কঠিন সুরে বলল, বিমার সম্পূর্ণ টাকাটা আমার ছেলের। তুমি তো সবই পেয়েছো, বাড়ি, গাড়ি, জায়গা, সম্পত্তি সব। আমার ছেলে ওইটুকু না পেলে আর কি বা পাবে? কি বা আছে তার ভবিষ্যৎ? বাবা মার দিকে তাকালাম, তারা চুপ করে বসে আছে, কেউ কিচ্ছু বলছে না। আমি হাসলাম। শরীরটা ক্লান্ত, ভাঙা, কিন্তু পরিষ্কার। আমি তখন বললাম, বিমার টাকাটা ওর,
ফোনটা হাতে নিলাম। যেসব সম্পত্তি আমার নামে তা অন্য কারো ভোগ করা আজকে থেকে শেষ। মিরপুরে মিথিলার বাসাওয়ালাকে ফোন দিলাম। হ্যালো আঙ্কেল, ফ্ল্যাটের চাবিটা চেঞ্জ করে নিন। আজকের পর থেকে মিথিলা আর ওই ফ্ল্যাটে থাকবে না। এইবার মা বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, গ্রামের বাড়িটা বিক্রি করে দিব, ওই বাড়িটাও আমার নামে। মা বাবা কাপা কাপা গলায় বললেন, ওই বাড়িটা বিক্রি করে দিবি কেন? আমরা কোথায় থাকবো তাহলে? আর তুইও তো একা হয়ে যাবি। আমি শান্ত গলায় বললাম, বিশ্বাসঘাতকদের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। আমি দরজাটা খুলে দিলাম। আমার বাসায় অপরিচিত কারোর থাকার দরকার নেই, প্লিজ আপনারা আসতে পারেন। মা কান্নাকাটি করতে শুরু করলো। বাবা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। মিথিলার চোখ দুটো লাল হয়ে গেছে। আয়ানকে আঁকড়ে ধরে সুপার মধ্যে বসে আছে। কিন্তু এখন আমার আর কারো জন্যই মায়া হচ্ছে না। আমি এবার কঠিন সুরে সবাইকে বের হয়ে যেতে বললাম। মিথিলা উঠে দাঁড়িয়ে বলল, যাওয়ার আগে আমার কিছু বলার আছে। মিথিলা যখন কথা বলতে শুরু করলো তখন ঘরটা অদ্ভুত ভাবে ভারী হয়ে আছে। আমাদের ড্রয়িং রুমটা যেখানে আমরা আনন্দ করতাম সবাই মিলে, সেটা যেন আজকে আদালতের কাঠগড়া। মিথিলা বলে উঠলো, আপু আমরা তোকে ধোকা দিতে চাইনি। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাচ্ছিল না। নিচের দিকে তাকিয়েই কথাগুলো বলছে। তার কণ্ঠটা ভারী, কান্না করছে। এই কান্নার ভিতরে কোথায় যেন একটা হিসেব লুকিয়ে আছে। আমি চুপচাপ সবকিছুই দেখছিলাম কিন্তু কিছুই বললাম না। সবকিছুই শুরু হয়েছিল তোমার অপারেশনের সময়। এই কথাটা শোনার পরেই আমার বুকের ভেতরটা যেন মুচুর দিয়ে উঠলো। তুমি যখন হসপিটালে ছিলে তখন তোমার পাশে সারাক্ষণ আমি আর মা ছিলাম। ফয়সাল একা বাসায় যাতায়াত করতো। একদিন সে আমাকে বলল, মিথিলা তুমি আমাকে সহায়তা করো, তোমার বোন তো বাসায় নেই, আমি ঠিক মতো রান্না করতে পারি না। আমি তো তখনও পর্যন্ত তাকে দুলা ভাইয়ের জায়গাতেই রেখেছিলাম, বড় ভাইয়ের চাইতেও বেশি সম্মান করতাম। তখন ভাবলাম ঠিকই তো, আপু তো অসুস্থ, কে করে সংসারের কাজগুলো? আমি যদি হাতে হাতে কাজগুলো করে দেই তাহলে তো ভালোই হয়। আমি চোখটা নামিয়ে রাখলাম। ওই সময়টা থেকেই ফয়সাল সত্যি বদলে যাওয়া শুরু করেছিল। অতিরিক্ত দেখাশোনা, অতিরিক্ত দুশ্চিন্তা, যেন কিছু লুকানোর চেষ্টা। তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। মিথিলা একটু থেমে আবার বলা শুরু করলো, প্রথম দিন আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। ও খুব ক্লান্ত ছিল আর আমাকে বলেছিল তুমি না থাকলে আমি একা হয়ে যেতাম। কিভাবে যে কি করতাম। কেউ যখন তাকে বলে যে তোমাকে দরকার, তখন তো একটু বেশি থেকে যেতে চাইবে, তাই না? তাই সেদিন আমিও থেকে গিয়েছিলাম। আমি তখনও চুপ ছিলাম। মিথিলা বলল, একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আমি ওই বাসা থেকে কোনোভাবেই বের হতে পারছিলাম না। দুলাভাই আমাকে বলছিল, আজকে তো অনেক বৃষ্টি, আজকে না গেলেই নয়, থেকে যাও না। আমি বললাম, তা কি করে হয়, আপু বাসায় নেই, আমি একা একা কি করে থাকবো? এটা ঠিক হবে না। পিছন থেকে দরজা বন্ধের আওয়াজ শুনে মিথিলার গলাটা কেঁপে উঠলো। পেছন থেকে আমার হাতটা কেউ ধরে। পিছনে তাকিয়ে দেখি ফয়সাল ভাই। হাতটা সে অত্যন্ত শক্ত করে ধরে। আমি ছাড়াতে গিয়েও কোনোভাবেই ছাড়াতে পারছিলাম না। সেদিন রাতে আমি অনেক কেঁদেছিলাম। নিজেকে বারবার বলছিলাম এটা ভুল, আমরা যেটা করছি সেটা ভুল। কিন্তু পরের দিন মিথিলা একটু হেসে ফেললো, হাসিটা কুৎসিত। ফয়সাল ভাই বলল, তোমার আপু কোনোদিনও মা হতে পারবে না। দুলা ভাই আমার হাত ধরে বলল, মিথিলা আমি বাবা হতে চাই, আমার না বাবা হতে খুব ইচ্ছে করে। আর তখনই আমি বুঝে গেলাম এই গল্পে আমি অতিথি নই, আমি হলাম বিকল্প। এই কথাগুলো শুনে আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছিল। আমি ধীরে ধীরে মিথিলাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর কি মনে হচ্ছিল যে তুই আমার স্বামীর সাথে অবৈধ সম্পর্ক করে আমাকে সাহায্য করছিস? মিথিলা মাথা নাড়ালো, হ্যাঁ আমি ভেবেছিলাম তোমার তো সবই আছে, আর যেটা নেই শুধু আমি ওকে এটাই দিচ্ছি। আমি উঠে দাঁড়ালাম, কাছের জানালাটার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে তখন সন্ধ্যা নামছিল। একটা কথাও বলিনি। আমি তখন শান্ত গলায় বললাম, মিথিলা চমকে উঠলো। আমি ওকে আগে থেকেই সন্দেহ করতাম, কিন্তু নিশ্চিত ছিলাম না। মিথিলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। জানিস মিথিলা, আমি মেডিকেলের রিপোর্ট চেঞ্জ করেছিলাম যে আমি সন্তান ধারণে অক্ষম ছিলাম, কিন্তু আসলে তা নয়, আমি সন্তান ধারণে সক্ষমই ছিলাম। দেখলাম মিথিলার চোখ মুখ কাঁপছে। শুধু দেখতে চেয়েছিলাম ফয়সাল কি করে, আর তুইও কি করিস। আয়ান ফয়সালের ছেলে, এটা তো কাগজে কলমে লেখা, কিন্তু ডিএনএ রিপোর্টে তো নাই। মিথিলা কথাটা শুনে মেঝেতে বসে পড়লো। শোন মিথিলা, কিছু বিশ্বাস ধীরে ধীরে ভাঙে না, বরং বিশ্বাসে ফাটল ধরে চির ধরে। আয়ান যে ওরই সন্তান তার কোনো রিপোর্ট আছে তোর কাছে? আমি আয়ানের ডিএনএ টেস্ট করাতে একটা ভালো নামি দামি উকিলের সাহায্য নিয়েছি, মা বাবা কাউকেই না জানিয়ে। উকিল সাহেব তো অনেকক্ষণ ধরে বসে আছেন। এবার আমি তাকে রিপোর্টটা দেখাতে বললাম। ডিএনএ রিপোর্টটা যখন টেবিলের উপরে রাখা হলো, ঘরের বাতাসটাই বদলে গেল। আর এদিকে বাবা চশমা নিয়ে কাগজটা হাতে নিলেন। বাবার এই অভ্যাসটার ব্যাপারে আমি আগে থেকেই জানি, কিছু পড়ার আগে এরকমই করে, যেন চোখ নয় মন দিয়ে পড়বেন। মা দরজার সামনে দাঁড়িয়েছিলেন, বুঝাই যাচ্ছে তিনি প্রচন্ড টেনশনে ছিলেন। উকিল সাহেব রিপোর্টটা পড়তে শুরু করলেন। প্রথম লাইনের পরেই বাবার কপালে ভাঁজ পড়লো। দ্বিতীয় লাইনে এসে তিনি কাগজটা দূরে সরালেন, যেন ঠিক মতো দেখতেই পারছেন না। আসলে আয়ান যে ফয়সালের ছেলে এমন কোনো প্রমাণ তিনি খুঁজে পান। তখন মিথিলা চিৎকার করে বলে উঠলো, এটা অসম্ভব। তার গলায় কোনো দুঃখ ছিল না, ছিল শুধু আতঙ্ক। কিন্তু আমি তখন কিছু বললাম না। আয়ানের ডিএনএ টেস্টের রেজাল্ট আরেকজনের সাথে মিলে গেছে। নাম ইমরান চৌধুরী। ইমরান হচ্ছে ফয়সালের বন্ধু। উকিল সাহেব যখন ইমরানের নামটা বললেন, তখন মা একবার উকিলের দিকে তাকালেন আর একবার বাবার দিকে তাকালেন। মনে কোনো প্রশ্ন ছিল না, ওটা ছিল বিশ্বাস ভাঙার দৃষ্টি। এটা কি সত্য? মা খুব আস্তে করেই কথাটা বললেন। বাবা কোনো উত্তর দিলেন না, শুধু
শুধু টেবিলের দিকেই তাকিয়ে রইলেন। ইমরান ও তো আমাদের ঘরে আসতো, আয়ানকে কুলে নিত। মা বললেন আমি তো ওকে চা খাওয়াতাম নিজের হাতে। এই কথাটার ভিতরে কোনো অভিযোগ ছিল না, ছিল লজ্জা আর নিজের উপরে রাগ। বাবা হঠাৎ উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন, বাহিরে তাকিয়ে থাকলেন, কিন্তু আমি তো জানি তিনি কিছুই দেখছিলেন না। একটা সন্তান এত বড় মিথ্যের উপর দাঁড়িয়ে থাকতে পারে আমি ভাবিনি। মা তখন বললেন আমরা কখন ভুল করলাম? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। রিপোর্টটা টেবিলের উপর রাখা ছিল। মিথিলা চিৎকার করে বলে উঠল এই রিপোর্টটা মিথ্যে, সত্যি না, পুরোটাই সাজানো। মা চমকে উঠল, কি বলছিস তুই মিথিলা? আমার দিকে আঙুল তুললো। এগুলো সব আপুর প্ল্যান। 5 কোটি টাকার বীমাটা আমার ছেলেকে সে দিতে চায়, তাই এত বড় মিথ্যে সাজিয়েছে। আপু তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝবো না? তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো? সে একটা বিদঘুটে হাসি দিল। আমার ছেলেটার ভবিষ্যৎ কেড়ে নিতে চাইছো? বাবা টেবিলে হাত চাপড়ালেন আর বললেন চুপ, এই বাড়িতে দাঁড়িয়ে এইভাবে কথা বলবি না। মিথিলা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল, আগের মতো কান্না করে অভিনয় করা শুরু করে দিল। আমি মাকে বললাম মা তুমি কি কিছুই বুঝতে পারছো না মিথিলা যে নাটক করছে? মিথিলা হঠাৎ করে আমার পা ধরে বসে পড়লো। আপু তুমি দয়া করো আমার ছেলেটাকে, আয়ান তো তোমারও ছেলে। মিথিলা আবার বলে উঠলো আপু তো বরাবরই আমাকে পছন্দ করতো না, আপু তো সব সময় চাইতো যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। বাবা এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালেন আর বললেন মিথিলা তুই কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি এই রিপোর্ট নিজের হাতে যাচাই করেছি। মিথিলা চোখ মুছলো আর ঠান্ডা গলায় বলল তাহলে ঠিক আছে, আমিও এবার আইনের রাস্তায় যাব। মা বলল কি বললি তুই? মিথিলা বলল হ্যাঁ ঠিকই শুনেছো, আমি আপুর বিরুদ্ধে মামলা করব, ফ্রড, মানহানি আর মিথ্যে মামলার অভিযোগে। সে আমার দিকে তাকালো, দেখি কোর্টে এই নাটক কত দূর চলে। মা কাপা কাপা কণ্ঠে বললেন তুই এসব কি বলছিস মিথিলা? মিথিলা কেঁদে উঠলো, এবারের কান্নাটা তার নরম মায়া কান্না। আমি আবল তাবল বলছি না মা, আমি বাঁচতে চাই, আমি সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ চাই। আমার মা মিথিলার ফাঁদে আবার পা দিয়ে আমার বিপক্ষে চলে গেল। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর বাকি অংশ আপলোড হলে আমি নিজেই কমেন্টে এটা দ্বিতীয় পর্বের লিংক দিয়ে দিব। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।